Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। আজ বিকেল ৩টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হয়েছে বিসিবির বোর্ড সভা। মোট ১৪টি এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে সভাতে। গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে একটা দুদকের তদন্ত রিপোর্ট, সেই সাথে বিপিএল নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বৈঠকে। সভাতে কিছু গুরুত্বপূর্ণ পদের নিয়োগ চূড়ান্ত হতে পারে। প্রধান অর্থ কর্মকর্তা সিএফও নিয়োগ চূড়ান্ত হতে পারে। টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে টনি হেমিংয়ের নিয়োগ চূড়ান্ত হবে। অনুমোদন দেওয়া হবে সাইমন টফেলের আম্পায়ার পরামর্শক হিসেবে যোগদানের বিষয়টিও। সে সাথে আলোচনা হবে নেদারল্যান্ডস সিরিজ ও এনসিএল নিয়েও। বিসিবিতে আছেন সহকর্মী আফনান পিয়াল। বোর্ড সভার সবশেষ আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পিয়াল, সভার আপডেট কি, কখন শেষ হবে, কোনো কিছু কি জানা গেছে? আঞ্জানা, ধন্যবাদ আপনাকে। প্রায় ঘন্টাখানেক আগে আমরা যোগাযোগ করেছিলাম বিসিবি পরিচালকদের সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছিলেন যে অন্তত আরও 1 ঘন্টা লাগবে, অর্থাৎ 8টা পেরিয়ে যাবে। অলরেডি 8টা পেরিয়ে গেছে। আমরা ঠিক আসলে জানি না যে কতক্ষণ লাগতে পারে। বেশ বড় একটা মিটিং এবং 14টা ইস্যু নিয়ে এই মিটিং। সঞ্জনা, তুমি তাই পিয়াল, টমি হেমিং যদি দায়িত্ব নেন, গামিনীর ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে, এই বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? এই ব্যাপারে কনফার্মেশনটাই আজকে আমরা বোর্ড ডিরেক্টরদের কাছ থেকে আমরা জানতে পারবো। তবে আমরা আনঅফিশিয়ালি বিভিন্ন সোর্স থেকে যেটা জানতে পেরেছি, 3 মাসের একটা নোটিশ পিরিয়ড দেওয়া হয়েছে গামিনী সিলভাকে। তিনি এই সময়টা শেষ করে তারপর তার চাকরিটা শেষ করবেন। তিনি রিজাইন দিয়েছেন, সত্যি কথা যেটা বলতে তাকে বরখাস্ত করার একটা কথা শোনা গিয়েছিল, কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে তিনি নিজে থেকেই একটা রিজাইন লেটার দিয়েছেন। ওই 3 মাসের একটা সময় নিয়েছেন তিনি, তারপর বাংলাদেশের চাকরিটা ছেড়ে চলে যাবেন। আগামীকাল তিনি শ্রীলঙ্কায় ফিরে যাবেন। তার পূর্ব নির্ধারিত একটা ছুটি ছিল, 17 দিনের ছুটি। সেই ছুটি পালন করে, ছুটি কাটিয়ে তিনি আবারও দেশে ফিরবেন, বাংলাদেশে ফিরবেন বলেই আমরা জানতে পেরেছি। তারপর তার নোটিশ পিরিয়ডের যে সময়টুকু বাকি আছে সেটা তিনি শেষ করে তারপর তার দায়িত্ব পালন শেষ করবেন, প্রায় 1.5 দশকের দায়িত্ব। সঞ্জনা, হঠাৎ করেই বিসিবি নির্বাচনের আগে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অনেক সিদ্ধান্ত আসছে। ডিপিএল তো অনেক দূরেই আছে এখন পর্যন্ত, তবে এখনই বরাদ্দ বাড়ানোর এত তোড়জোড়টা আসলে কেন করা হচ্ছে? এটা আসলে নানা কারণে হতে পারে, যার সঠিক উত্তরটা বোর্ড ডিরেক্টর দিতে পারবেন। পাশাপাশি এটা একটা হতে পারে বাংলাদেশের নির্বাচনে, বিসিবির নির্বাচনে বিশেষ করে ক্লাবের অনেক প্রভাব আছে, ক্লাবের অনেক কাউন্সিলর থাকেন, যেটা নিয়ে কিন্তু আমরা নানা সময় দেখতে পেয়েছি। যেমন 3rd ডিভিশন কোয়ালিফাইং লিগের যেসব ক্লাবগুলো থাকে তাদের অনেক প্রভাব ছিল। সো এই ক্লাবের প্রভাবের ক্ষেত্রে ক্লাবদের প্রভাবগুলো ধরে রাখার জন্য এটা করা হতে পারে সিসিডিএম এর পক্ষ থেকে কিংবা বোর্ডের পক্ষ থেকে, যাতে ক্লাবগুলোর ভোট তাদের পক্ষে যায়, তারা যেন সেই ভোটগুলো দিয়ে নির্বাচিত হতে পারেন। পিয়াল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজশাহীর নাটোরে 25টি প্রকল্প ও মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রাজশাহীর সার্কিট হাউসে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন 12টি প্রকল্প উদ্বোধন করেন তিনি। পরে যান নাটোর সদর উপজেলার কানাইখালীতে, উদ্বোধন করেন মিনি স্টেডিয়াম। সেখান থেকেই ভার্চুয়ালি দেশের বিভিন্ন স্থানে আরও 13টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন আসিফ মাহমুদ। বিকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন তিনি। আরো সকল স্টেকহোল্ডারদের কাছে দায়িত্ব থাকবে যে আপনারা এই স্টেডিয়ামগুলোর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করবেন। এবারে অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের খবর। চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্যে রোববার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভিয়েতিয়ানের লাও ন্যাশনাল স্টেডিয়ামে দুপুর 3টায় শুরু হবে ম্যাচটি। সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করলেই মূল পর্বের টিকিট নিশ্চিত করবে পিটার বাটলারের শিষ্যরা। হারলেও সুযোগ থাকছে সেরা 3-এ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে যাওয়ার।
সিনিয়র দলের পর এবার অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার সম্ভাবনা হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে। আরও একটি ইতিহাস গড়ার লক্ষ্যে বাছাই পর্বে দারুণ ছন্দে আছে বাটলার শিষ্যরা। প্রথম ম্যাচে লাওসকে 3-1 গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে 8-0 গোলে বিধ্বস্ত করে জুনিয়র টাইগ্রেসরা। রোববার এইচ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করতে পারলেই নিশ্চিত হয়ে যাবে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের টিকিট। দুই দলেরই সমান 6 পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানও 10। তবে দক্ষিণ কোরিয়ার চেয়ে 1 গোল বেশি করায় টেবিলের শীর্ষে অবস্থান করছে লাল সবুজরা। হারলেও সুযোগ থাকছে সেরা 3 রানার্স আপ হয়ে চূড়ান্ত পর্বে খেলার। সেক্ষেত্রে চোখ রাখতে হবে অন্য গ্রুপের পয়েন্ট ও গোল ব্যবধানের দিকেও। তবে সেদিকে না তাকিয়ে আরও একটি জয় নিয়ে বাছাই পর্ব শেষ করার কথা জানান ম্যানেজার মাহমুদা অনন্যা। দুইটা ম্যাচে আলহামদুলিল্লাহ ভালো খেলে মাঠ থেকে ফিরে এসেছি। আর একটা ম্যাচ দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো। আর একটা ম্যাচ যেন ভালো খেলে দেশকে ভালো কিছু দিতে পারে এবং দেশবাসীর জন্য যেন কিছু নিয়ে যেতে পারে, এর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে রিকভারি সেশনের সময় পার করেছে পুরো দল। স্ট্রেচিং, জিম ও পুল সেশনে অংশ নিলেও ছিল না কোনো অনফিল্ড ট্রেনিং। দলের সবাই ভালো আছে, ছোটখাটো যে ইনজুরিগুলো আছে ওটা আমরা কাটিয়ে উঠেছি। হেড কোচের পক্ষ থেকে যা মেসেজ দেওয়ার দিয়ে দিবে। আমাদের রিকভারি সেশন ছিল, সুইমিং ছিল, স্ট্রেচিং ছিল, যারা গেম খেলেনি তাদের সামরিক জিম ছিল। লাওসে যাওয়ার আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ন্যূনতম ব্যবধানে পরাজয়ের কথা চিন্তা করে দেশ ছেড়েছিল বাটলার শিষ্যরা। তবে দলের পারফরমেন্স ও স্বাগতিকদের বিপক্ষে সাবেক চ্যাম্পিয়নদের কষ্টার্জিত 1-0 গোলের জয়ে ইতিহাস রচনার স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। 50 মিলিয়ন পাউন্ড খরচে ক্যারিংটন কমপ্লেক্সের রূপরেখা বদলে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রযুক্তি থেকে শুরু করে রান্নাঘর, 20 বছরে কিছুই বদলায়নি ম্যানইউর। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করা এমন আক্ষেপ আর রইল না ম্যানইউ ফুটবলারদের। আন্ডার ওয়াটার ট্রেডমিলস থেকে শুরু করে খেলোয়াড়দের জন্য স্যালুনও বানিয়ে দিয়েছে ম্যানচেস্টারের ক্লাবটি। Nothing changed. Surprisingly, not only the pool, the jacuzzi, even the gym, even some points in technology, the kitchen, the chefs. কিছুই বদলায়নি, পুল, জিম, কিচেন, এমনকি শেফও। 2022 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর এভাবেই নিজের সাবেক ক্লাব নিয়ে মন্তব্য করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় বছর 20 ধরে ট্রাফোর্ড ট্রেনিং সেন্টারের সুবিধায় ছিল না কোনো পরিবর্তন, আর তাই সময়ের সাথে অন্য ক্লাবগুলোর সাথে খাপ খাওয়াতে পারেনি ম্যানইউ, এমন দাবি ছিল CR7-এর। তবে এবার 50 মিলিয়ন পাউন্ড খরচে গ্রেটার ম্যানচেস্টারের ক্যারিংটন কমপ্লেক্সের দৃশ্যপট পুরোটাই বদলে দিল ক্লাব কর্তৃপক্ষ। অত্যাধুনিক এই ট্রেনিং কমপ্লেক্সের মূল পরিবর্তন ধরা হচ্ছে প্রাকৃতিক আলোয় খেলোয়াড়দের উন্মুক্ত পরিকল্পনার সুযোগ, যার অনুমোদন দিয়েছিলেন ক্লাবটির কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এছাড়াও যোগ করা হয়েছে স্মার্ট ইউরিনালস ফিচার, যা খেলোয়াড়দের হাইড্রেশন লেভেল পরিমাপ করতে পারে। ড্রাই ফ্লোটেশন ট্যাঙ্ক, আন্ডার ওয়াটার ট্রেডমিলস, প্যাডেল কোর্ট, ফর্মুলা 1 সিমুলেটর, বসানো হয়েছে একটা আধুনিক সেলুনও। এমনকি নেই সেই পুরনো কিচেন, আর বদলে গেছে তার শেফও। ক্যারিংটনে এই সংস্কার কাজ করেছেন আর্কিটেক্ট নরম্যান ফস্টার। তার ফার্ম ফস্টার প্লাস পার্টনার্স সম্পন্ন করেছে এই কাজ। গত বছর ইউনাইটেডের সহপ্রতিষ্ঠাতা স্যার জিম র্যাটক্লিফের 300 মিলিয়ন পাউন্ড মূলধন বিনিয়োগের একাংশ ব্যয় হয়েছে অত্যাধুনিক এই রিনোভেশনে। ম্যানইউ কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন সাবেক রিসিপশনিস্ট কাথ ফিপসের স্মরণে একটি ফলক উন্মোচন করে শুরু করেন ক্যারিংটন কমপ্লেক্সের যাত্রা। 2024 সালের ডিসেম্বরে মৃত্যুর আগ পর্যন্ত কাথ ফিপস 56 বছর ধরে ম্যানইউ অতিথিদের স্বাগত জানিয়েছেন ক্যারিংটনে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বুলাওয়ে টেস্টে নতুন ইতিহাস রচনা করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে 1 ইনিংস ও 359 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কিউইরা। নিজেদের ক্রিকেট ইতিহাসের টেস্টে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় নিউজিল্যান্ডের, আর বিশ্ব টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ জয় তাদের। সেই সাথে ব্ল্যাক ক্যাপদের 1 ইনিংসেই 3 ব্যাটারের 150 রানে গড়া হলো বিশ্ব রেকর্ড। এর আগে 1 ইনিংসে 3টি 150 রান হয়েছিল 39 বছর আগে। বুলাওয়ের আকাশে উঠছে বিজয়ের পতাকা। এটি শুধু একটি ম্যাচ জয় নয়, এখানে রচনা হয়েছে নতুন ইতিহাস। জিম্বাবুয়েকে 1 ইনিংস ও 359 রানে হারিয়েছে নিউজিল্যান্ড, যা কিনা তাদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়। আর সব মিলে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় পেল ব্ল্যাক ক্যাপরা।
টেস্টের দ্বিতীয় দিনের দুর্ধর্ষ ব্যাটিংয়ে জিম্বাবুয়ের সামনে লিড দাঁড়ায় 476 রানে, যা জিম্বাবুয়ের কাছে বড় এক ধাক্কা। তবে দিন শেষে 3 উইকেট হারিয়ে 601 রানের বিশাল সংগ্রহ পায় নিউজিল্যান্ড। সেই সাথে এক ইনিংসে দলের 3 ব্যাটারের 150 রানে বিশ্ব রেকর্ড গড়ল তারা, যাদের মাঝে আছে 153 রান করা ওপেনার ডেভন কনওয়ে আর 150 রানে হেনরি নিকোলস ও রচিন রবীন্দ্র অপরাজিত ছিলেন 165 রানে। এর আগে এক ইনিংসে 3টি 150 রান দেখা গিয়েছিল আজ থেকে 39 বছর আগে। তবে এই টেস্টে নিজেদের দাপট দেখাতে চেয়ে তৃতীয় দিনের খেলা শুরুর আগে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড, কিন্তু দ্বিতীয় ইনিংসে পেসার জাকারি ফোক্স নেন 5 উইকেট। নিক ওয়েলকের 71 রান ছাড়া আর কেউই দাঁড়াতে পারেনি কিউই বোলারদের সামনে, ফলে 117 রানে গুটিয়ে হারের তিক্ত স্বাদ পায় জিম্বাবুয়ানরা। এর আগে প্রথম দিনে জিম্বাবুয়েকে 125 রানে অল আউট করে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে 162 রানের বিশাল জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইল ইয়াং। 74 রান করে আউট হলেও কনওয়ে নিজের ইনিংস লম্বা করেন, 153 রানে আউট হন তিনি। প্রথম দিন 1 উইকেটে 174 রান করে কিউইরা। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এবারে সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজকে 5 উইকেটে হারিয়েছে পাকিস্তান। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে 1 ওভার আগেই 280 রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। জবাবে 7 বল আগেই 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্র্যান্ডন কিংকে হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। তবে লুইস কার্টি জুটিকে কিছুটা ঘুরে দাঁড়ায় উইন্ডিজ। কার্টি 30 করে আউট হলেও 50 হাঁকান লুইস। এরপর 50-র দেখা পান আরও 2 ক্যারিবিয়ান শাই হোপ ও রস্টন চেস। শেষ দিকে গুডাকেশ মোতির ক্যামিওতে 280 রানের পুঁজি পায় উইন্ডিজ। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি নেন 4 উইকেট। জবাবে শুরুটা ভালো হয়নি পাকিস্তানেরও, তবে আবদুল্লাহ শফিকের 29 ও বাবর আজমের 47 রানের পর 50 হাঁকান মোহাম্মদ রিজওয়ান। এরপর লোয়ার মিডল অর্ডারে হাসান নওয়াজ ও হুসাইন তালাতের দুর্দান্ত জুটিতে জয় পায় পাকিস্তান। 63 রানের অপরাজিত ইনিংসে অভিষেকেই ম্যাচ সেরা হন নওয়াজ। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। এই চোটের কারণে মৌসুমের শুরুর দিকের ম্যাচে পোলিশ এই স্ট্রাইকারকে পাবে না কাতালান ক্লাবটি। শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে দিয়ে বার্সেলোনার লেভানডোভস্কির ইনজুরির কথা নিশ্চিত করেছে, তবে ঠিক কতদিন পর লেভা মাঠে ফিরবেন তা জানানো হয়নি। নতুন মৌসুম শুরুর আগে কাতালান ক্লাবটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এই চোট। রোববার হুয়ান গাম্পের ট্রফিতে ইটালিয়ান ক্লাব কোমোর বিপক্ষে ম্যাচ মিস করবেন এই স্ট্রাইকার। শুধু তাই নয়, 16 আগস্ট মায়োর্কার বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচেও লেভানডোভস্কিকে পাবে না বার্সেলোনা। এমনকি আরও কিছু ম্যাচ মিস করতে পারেন লেভানডোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমের প্রথম ম্যাচে বার্সেলোনা ডাগআউটে দেখা যাবে না কোচ হ্যান্সি ফ্লিককে, কারণ এই জার্মানকে 1 ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের মাঠে 4-3 গোলে হারে বার্সেলোনা। ওই ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। যে অপরাধে উয়েফার ডিসিপ্লিনারি কমিটি শুক্রবার এই শাস্তির কথা জানায়। অসদাচরণ করার কারণে 20,000 ইউরো জরিমানাও করা হয়েছে ফ্লিককে। একই অপরাধে সাজা পেয়েছেন বার্সেলোনার সহকারী কোচ মার্কাস জর্কো। এছাড়া অ্যান্টি ডোপিং কর্মকর্তার নির্দেশনা না মানায় 5,000 ইউরো করে জরিমানা করা হয়েছে লামিন ইয়ামাল ও লেভানডোভস্কিকে। 40 বছরের যুবক, এমন কথা কি আগে শুনেছেন? হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এই খেতাবটাই দেয়া যায়, কারণ 40 বছর বয়সে এই স্ট্রাইকার আল নাসরের হয়ে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেই রুদ্র মূর্তি ধারণ করেছেন। পর্তুগিজ ক্লাব রিও অ্যাভের বিপক্ষে হ্যাট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার 3 গোল করার ম্যাচে 4-0 গোলে বড় জয় পেয়েছে আল নাসর। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার তিনি, তবে এটাও সত্য এই মুহূর্তে নয়। কিন্তু তাতে কি অদম্য ক্রিশ্চিয়ানো রোনালদো কি থেমে থাকার পাত্র? 40-এও তার ফিটনেস ঈর্ষণীয়, অনেক পেশাদার ফুটবলারের স্বপ্ন। যখন সবাই এই স্তরে থেমে যাওয়ার কথা ভাবেন, রোনালদো তখন কঠোর পরিশ্রম করে খুঁজে পান আকাশে ওড়ার রসদ। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে রাতে পর্তুগিজ ক্লাব রিও অ্যাভের মুখোমুখি হয় আল নাসর। নিজের দেশে ম্যাচ হওয়ায় রোনালদোকে দেখতে হাজির ছিলেন গ্যালারি ভর্তি দর্শক।
30,305 জন দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি ছিল কানায় কানায় পরিপূর্ণ। সমর্থকদের 44 মিনিটে প্রথম উচ্ছ্বাসে মাতান ক্রিশ্চিয়ানো রোনালদো। জও ফেলিক্সের সাথে দুর্দান্ত বোঝাপড়ায় আদায় করে নেন নিজের প্রথম গোল। 63 মিনিটে দ্বিতীয়বার স্কোরশিটে নাম তোলেন CR7। এবার সেই ট্রেডমার্ক জাম্প আর হেডারে নিখুঁত ফিনিশিং। 5 মিনিট পর হ্যাট্রিক পূর্ণ করেন ক্রিশ্চিয়ানো। এবার পেনাল্টি কিক থেকে অ্যাভের জালে বল জড়ান রোনালদো। ক্যারিয়ারের 67তম হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন CR7। কিছুদিন আগেই উয়েফা নেশনস লিগ জিতেছেন রোনালদো ও তার দল পর্তুগাল। রোনালদোর এই গোল উৎসব চলতে থাকলে 2026 বিশ্বকাপেও মাঠ মাতাতে দেখা যাবে ক্রিশ্চিয়ানোকে। রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপের জন্য প্রস্তুত 40 বছর বয়সী এই তরুণ, তাই নয় কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। 7.5 লাখ টাকায় বিক্রি হলো শুভমান গিলের লর্ডস টেস্টের জার্সি। ক্যান্সারে আক্রান্তদের সাহায্যের জন্য গঠিত অ্যান্ড্রিউ স্ট্রসের ফাউন্ডেশন নিলামে তোলে সবশেষ লর্ডস টেস্টের 2 দলের ক্রিকেটারদের স্বাক্ষরিত জার্সি। ক্যাপসহ প্রায় ডজন খানেক স্মারক। দ্বিতীয় সর্বোচ্চ 6.5 লাখ টাকা দাম পেয়েছে লোকেশ রাহুলের জার্সি। সর্বোচ্চ দামে ক্যাপ বিক্রি হয়েছে জো রুটের। ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের স্ত্রী। এরপর থেকেই ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসার জন্য তিনি শুরু করেন দ্য রুথ স্ট্রস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পাশে দাঁড়াতে সবশেষ ভারত ইংল্যান্ড সিরিজের লর্ডস টেস্টে বিশেষ এক ধরনের জার্সি পরে খেলেছিলেন 2 দলের ক্রিকেটাররা। এবার নিলামে তোলা হলো সেই ক্রিকেটারদের স্বাক্ষরিত জার্সিগুলো, যেখানে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের জার্সি। ব্রিটিশ মুদ্রায় গিলের জার্সির দাম ওঠে 4,600 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 7.5 লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ লোকেশ রাহুলের জার্সির দাম 4,000 পাউন্ড বা 6.5 লাখ টাকা। এছাড়া ইংলিশ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি 3,800 পাউন্ডে বিক্রি হয়েছে জো রুটের জার্সি। অধিনায়ক বেন স্টোকসের জার্সির দাম উঠেছে 3,400 পাউন্ড। ওই ম্যাচের প্রায় ডজন খানেক স্মারকের মধ্যে জার্সি ছাড়াও ছিল ক্যাপ, ফ্রেমে বাঁধানো ছবি, ব্যাট, হসপিটালিটি টিকিট, যার মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে রুটের স্বাক্ষরিত ক্যাপ। 3,000 পাউন্ড বা প্রায় 4,90,000 টাকায় বিক্রি হয়েছে রুটের ক্যাপ। আর ভারতীয়দের মধ্যে সবচেয়ে দামি ক্যাপ ঋষভ পান্তের, যার দাম উঠেছে প্রায় 1,500 পাউন্ড। রুথ স্ট্রস ফাউন্ডেশনের নিলামের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় হয়েছে ইংল্যান্ডের 2019 বিশ্বকাপ জয়ের মুহূর্ত। সাচা জাফরির আঁকা সেই ছবিটি নিলামে দাম পেয়েছিল 5,000 পাউন্ড বা প্রায় 8,15,000 টাকা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।